মির্জা আব্বাস হাসপাতালে ভর্তি বিদেশে, ভারতে আজকে যে যা বলে দিছে এরা, তো বিশাল একটা চাপ। কেন কি টাকা পড়ছে তারেক রহমান কি বলছে ফয়সাল করিম ইন্ডিয়া কি বলছে হাসিন ভাই? ওখানে ম্যাজিস্ট্রেটের কাছে উনি বলছেন, যেটা বলা হলো যে মির্জা আব্বাস 50 লাখ টাকা দিয়েছেন এবং 10 লাখ টাকা ক্যাশ পেমেন্ট করছে সাথে সাথে। এইটুকুই ফার্স্ট করছে, বাকিটা আবার আরো অনেক বিস্তারিত অনেক তথ্য বলছেন। অনেক কিছু বেরোবে দেখবেন ভাই, অনেক কিছু। এটা নিয়ে আপনি তারেক রহমানকে ব্ল্যাকমেল করা যাবে না, ব্ল্যাকমেল অন্য লোক হবে, ব্ল্যাকমেল গোয়েন্দা বাহিনী হবে, ওয়েট করেন। হাসিন ভাই আপনি কি বলতে চাইতেছেন মির্জা গোরখতক আব্বাসের অসুস্থ হওয়ার কারণ এই ফয়সাল করিমের গ্রেফতার হওয়া? অবশ্যই ফয়সাল করিম গ্রেফতার হওয়ার পরে তিনি অসুস্থ হয়ে গেলেন, রাইট গ্রেফতার হওয়ার পরে উনি অসুস্থ হয়ে গেলেন। আপনার বোঝার চেষ্টা করেন, অপরাধী তো এমনি বোঝা যাবে। আমার করেছে এখানে তারেক রহমান কয় আমিও শিখতেছি। এই বাংলাদেশটাকে রাজনীতির একটা স্কুল হয়ে গেল হাসিন ভাই, যে সবাই খালি শিখবে, 20 কোটি মানুষ শুধু চাতা কলে পিসা খাবে। পরিস্থিতিটা কি হইতেছে তাইলে? ভাই আমি একটু কথা বলি, আমাকে যখন জেলে পাঠানো হলো, আমি জেলে এক কোনায় বসে আছি বিকেল বেলা, ওই সময় বিএনপি অনেক নেতাকে ধরে নিয়ে আসা। আমি দেখলাম যে একজন ভদ্রলোক আমার দিকে আসতেছেন, সালাম দিলেন, আমি দাঁড়ালাম। শফিল আলম প্রধান আমার বললেন, আপনি সাহেব মন খারাপ করবেন না, আমি এখানেই ছিলাম, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি, মৃত্যুদণ্ড হওয়ার কথা ওই ইনভেস্টিগেশন 7 মার্ডার কেস। জিয়া রহমান আমাদেরকে বিশেষ কমিশন করে বের করে দিয়েছে। তারপর জিয়া রহমান বের করে দেওয়ার 2-3 দিন পরেই বাসায় রিং করছে। বাসায় রিং করলে শফিল আলম প্রধানের বাবা টেলিফোনটা ধরছে। জিয়া রহমান বলতেছিল প্রধান কোথায়, কোন প্রধান, বড় না ছোট? জিয়া রহমান বুঝতে পারছে একটু ঝামেলা হয়েছে, বললো ছোট। তখন শফিউল আলম প্রধানকে দেওয়া হলো। জিয়া রহমান বললো, তোমরা জেল থেকে ছাড়া পাইলা রাজনীতিবিদ, আমি তো রাজনীতিবিদ না, আমাকে রাজনীতি কে শিখাবে? উনি বললেন, আমাকে রাজনীতি কে শিখাবে? তোমরা তো আমাদের শিখাবা। উনি ডেকে নিয়ে যান বঙ্গভবনে, প্রায় যেতেন, ওনাদের থেকে রাজনীতি শিখছেন। এখন আপনাকে আপনাকে ডেকে আনতে হবে। শফিউল আলম প্রধান যে রাজনীতি শিখাতেন, আরো অনেকেই যাইতেন, সব ধর্মের সব দর্শনের লোকদের নিয়ে বসবেন, কথা বলবেন যদি কোনো কমতি মনে করেন। বাট আপনাকে কোনো কিছু করার আগে চিন্তা করতে হবে, এই দেশ, এই আমার সীমান্ত, এই আমার পতাকা, এই আমার শত্রু, এইটা মাথায় আগে ঢুকাইতে হবে। এরপর এই এলো দেশপ্রেম। হাসিন ভাই একটা ইম্পর্টেন্ট একটা কথা, $1,000,000 প্রশ্ন করব। ডক্টর মোহাম্মদ ইউনূস গত 18 মাসে কি কি ভুল করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস সেটা জানেন। উনি কি কি ভুল করেছেন? উনি শুরুতে ভুল করেছেন, যাওয়ার সময় ভুল করেছেন, মধ্যে ভুল করেছেন। এই মুহূর্তে তারেক রহমান ডক্টর ইউনূসের সাথে একটা রিলেশনশিপ এনজয় করতেছে। আপনি কি মনে করেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস নিজে যে ভুলগুলো করছে, এই ভুলগুলো তারেক রহমানকে শিখাবেন, যেন তারেক রহমান যেন না ভুল করে, সামনে অন্যদিকে এভাবে ডিরেক্ট করবে যে তুমি এইটা কইরো, তুমি এটা কইরো না, তুমি এইভাবে যাও, এইভাবে যাইও না। কি মনে হয় ডক্টর ইউনূস এটা করবেন? ডক্টর ইউনূসের ভুলগুলি যদি উনি লিখিত আকারে তারেক রহমানকে দেন, আমি এই ভুলগুলি করছি, ইউ মে ফলো, মে নট ফলো। ডক্টর ইউনূসের সাথে আপনার দেখা হয়েছে, আমার হয় না। আপনি কি কখনো ইউনূসকে দেখছেন তার নিজের ভুল সে স্বীকার করছে কখনো? হ্যাঁ, স্বীকার করছে। উনি অবাক হয়ে গেছেন, আমরা মিলিটারি অফিসারদের এত অ্যাপ্রিসিয়েশন দিলাম, 3 মাস হয়ে গেছে ওনার টেবিলে আসে নাই। আপনি বুঝেন কি বলেন 3 মাস? আমাদের ব্রিগেডিয়ার হাসান হাসি বলতেছিল, আমরা স্বাক্ষর করে দিয়ে গেছি, কোথায় পেপার? তখন ওখানে আসিফ নজরুল ছিল, সবাই একে অপরের দেখা দেখি করতেছে। অর্থাৎ জেনারেল ওয়াকার এইটাকে সামনে ফরওয়ার্ড করে নাই, এটা সামনে যাবে না। ওই দিন বলছে এর এক্ষুনি শুরু করো। এখন কথা হলো, অজ্ঞর ভিতরে ওই বললেন না, কিছু কিছু লোক থাকে পাশের লোক, যেগুলি সবাইকে সামনে নেয় না, এর বাইরেও কিছু করতে হয়।
এটা হলো লিডারশিপের অংশ। আপনি কখন কোথায় যাবেন সবকিছু বলবেন না, হঠাৎ করে সিদ্ধান্ত নিবেন, নাহলে পারবেন না। তো আপনি কি মনে করেন ডক্টর মোহাম্মদ ইউনূস তারেক রহমানকে ডেকে বলবে যে ওনাদের সাথে সম্পর্ক কিন্তু অত্যন্ত ভালো, এবং আমি কিন্তু খুশি যে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তারেক রহমানের একটা পার্সোনাল রিলেশনশিপ আছে, তৈরি হয়েছে গত 18 মাসে। আপনি মনে করেন কিনা যে ডক্টর মোহাম্মদ ইউনূস তাকে গাইড করবে, বলবে যে তোমার এখন এটা করা উচিত বা এটা করা উচিত না, আপনি আর তারেক রহমান এই অ্যাডভাইস নিবে, এটা কি আপনার মনে হয় কিনা? এইটা তো চাইলেও তো আপনি মনে করেন সালাউদ্দিন মানে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টাকে সরাতে পারবেন? এটা সম্পূর্ণ তো রয়ের প্রজেক্ট। রাইট। এখন এই প্রজেক্ট থেকে বের হইতে গেলে আমাদেরকে সাহায্য করতে হবে তারেক রহমানকে। যে সারা কাছে সালাউদ্দিন কাদের বলে সালাউদ্দিন সাহেবকে মানি না, বয়কট সালাউদ্দিন, বয়কট স্বরাষ্ট্রমন্ত্রী, আমরা সাহায্য যোগাবো। তখন এটা তারেক রহমানের জন্য সিদ্ধান্ত নিতে সহজ হবে। এটা পজিটিভ হইতে আমরা চিন্তা করি। ভাই আপনি কেমনে তাকে ওখান থেকে সরাবেন? পরিকল্পনা আর অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব দিচ্ছে তার চাইতে বড় রজে কারে। আমরা এই পয়েন্টগুলি নিয়ে ছাত্রদের নিয়ে আমরা যদি চিৎকার করি, চিল্লাচিল্লি করি, হয়তো 2 মাস 3 মাস জিনিসটা তো দৃশ্যমান হবে তো, হ্যাঁ, ছড়াবে তো। হবে। তার জন্য একটা সাপোর্টিং থাকবে, ভাই তোমার নামে তো বদনাম হচ্ছে, আদার ইউ কারেক্ট ইয়োরসেলফ এন্ড দেন ইউ গো। তার জন্য তার জন্য একটা আপনি আমাকে আপনি আমার একটু বলেন, 9 বছর যে লোকটা ইন্ডিয়ায় গিয়ে ট্রেনিং নিয়ে আইছে, তারেক রহমান কইছে কারেক্ট ইয়োরসেলফ, এবং আপনি মনে করতেছেন সালাউদ্দিন সাহেব অস্করিয়া মাথা টুপি লাগাইব? ভাই শোনেন, আমি তো বলি আপনারা প্যান্ট শার্ট খুঁজছেন, টাকা পয়সা নিছেন, ভাবিদের থেকে মাপ চাই নেন, যা হয়েছে হয়েছে, এটা সোজা হয়ে যান। অনেক কিছুই তো করছেন, খালি খালি তো এমন হয় নাই। এখন দেশটাকে বাঁচাই। 2 নম্বর হলো এমন কিছু আমাদের এই আমাদের যে বর্তমান যে অবস্থা, অর্থনীতি যা দাঁড়াবে, তেল নিয়ে, যুদ্ধ নিয়ে, অনেক কিছু স্কোপ আছে। ভারতও মহাবিকারে থাকবে। সুতরাং আমাদের মাথা উঁচু করে দাঁড়াইতে হবে। আমরা যে প্রতিবাদ করি, ছাত্র জনতা জেলায় জেলায় আমরা আন্দোলন করি, দেখবেন যে সম্ভব সম্ভব আমি মনে করি সম্ভব। তারেক রহমান সোজা হইতে বাধ্য, নাহলে পদত্যাগ করতে হবে। বিএনপির কিচ্ছু করার নাই। তো আপনি তো চুক্তি মানতেছেন না, যেই আপনি করার কথা ছিল সংস্কারের, কিছু মানতেছেন না, মানতে বাধ্য হবেন। হয়তো 3 মাস 6 মাস। আপনি কি মনে করেন 3 কোটি ভোট পেয়েছে জামাত? একটা সরকার পতন করতে তো 3 কোটি লোক লাগে না তো, 10 লাখ লোক লাগে ভাই, 10 লাখ। এবং 10 লাখ লোক 7 দিন বসে পড়বে, পতন। ভেরি ইজি, হিসাব সমীকরণ সহজ। তারপরে বলবো দেশটা অশান্তি না হোক, দেশটা আমাদের। তবে একটা জিনিস দেখো ভাই, একটা লোক দাঁড়াইতে গেলে তার কিছু বিশ্বস্ত লোক লাগে, রাইট। তার এই জিনিসটা তারেক রহমানের নাই। তার প্রথম তার ডক্টর ইউনূস সেই ভুলটা করছে। আপনার হইতে হবে বিশ্বস্ত সেনাপ্রধান, আপনার হইতে বিশ্বস্ত আকাশ বাহিনী, বিমান বাহিনী প্রধান, আপনার হইতে হবে বিশ্বস্ত পুলিশ, আইজিপি। এইটা যদি না থাকে, মন্ত্রী বাদ দেন, এইটা হলো কি একটা হাতে হাতে হাত মানে চলাফেরা করার জন্য। আপনার অতি বিশ্বস্ত পিজিআর এর কমান্ডেন্ট, আপনার নিজের লোক, অতি বিশ্বস্ত এসএসএফ এর প্রধান, অতি বিশ্বস্ত ডিজিজি ভাই। এই জিনিসটা আমার যদি বলতে হয়, তাহলে আমার কিছু করার নেই, সাধারণ জিনিস। এটা ছাড়া আপনি চলতে পারবেন না। এই জিনিসটাকে আগে আপনি নিজে মন মতো করে নেন। যদি তারা অন্য ধর্মের হয়, অন্য দর্শনের হয়, তাদের দর্শনটা চেঞ্জ করান সম্ভব। সব তো ফায়ার করলে হবে না, দর্শনটা চেঞ্জ করে নিয়ে আসেন, আমরা আগায় নিতে পারবো ইনশাল্লাহ। আপনি আপনি আমি আপনাকে প্রশ্নটা করব, আপনি মনে করেন কিনা ইউনূস সাহেবের কাছ থেকে তারেক রহমান কিছু শেখার আছে? তারেক রহমান ইউনূস সাহেবের কাছে ইন্ডিভিজুয়ালি প্রশ্ন করে তার ভুলগুলো সে জেনে নিতে পারে? অবশ্যই শেখার আছে, অনেক কিছু শেখার আছে। এই যে ইউনূস রহমান, ইউনূস সাহেব, এত সমস্যা উনি জানতেনই না। মনে করেন শিকার কিছু অবশ্যই শিকার আছে। উনি মনে করতেন যার যার কাজ, যার যার টেবিলের কাজ শেষে করো, আমার কোনো কাম নাই, আমি প্রধান, আমি ফাইনাল ম্যান টু সি, বা যার যার কাজ শেষে করো। বাংলাদেশ এভাবে চলবে না। বাংলাদেশ চলবে আপনাকে সব জায়গায় সবখানে আঙুল দিতে হবে।
ওকে এটা বিষয় না হলে আপনি সমস্যায় পড়বেন। ওকে ধন্যবাদ। দ্যাটস ফাইন। কর্নেল হাসিন, আমি আপনার কাছে ব্যাক করি। কর্নেল ফেরদৌস আজিজ, আমি সেম প্রশ্নটা আপনাকে করতে চাই। তারেক রহমান ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে অত্যন্ত ভালো একটা সম্পর্ক মেনটেন করতেছে। ডক্টর মোহাম্মদ ইউনূস, এটা তার দোষ না। ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু পশ্চিমা কর্পোরেটের সাথে, কর্পোরেট ওয়ার্ল্ডের সাথে, কর্পোরেট ক্যারেক্টারের সাথে উনি 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 পরিচিত। ডক্টর মোহাম্মদ ইউনূস মনে করে আপনি দায়িত্বে আছেন, আপনাকে সুপারভাইজ করার দরকার নাই, আপনি আপনারটা করবেন। আপনি বেতন নেন, দেশের কাছে, সমাজের কাছে, সরকারের কাছে, আইনের কাছে আপনি দায়বদ্ধ। আপনারা সুপারভিশন আমার করার দরকার কি? আপনি কাজ করেন। কর্নেল হাসিন অত্যন্ত মূল্যবান কথা বলছে যে এখানে সুপারভাইজ করার কিছু নাই। আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, আপনি মনে করেন কিনা যে ডক্টর মোহাম্মদ ইউনূস ভলান্টারিলি তারেক রহমানকে কিছু শেখাবে, অথবা রহমান ভলান্টারিলি ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছ থেকে কিছু জানতে চাইবে? আপনি এটা মনে করেন কিনা? আমি মনে করি না। আমি আমার বেসিক অন মাই ইনফরমেশন, ওকে, আপনাদের কাছে হঠাৎ বেখাপ্পা লাগতে পারে। হ্যাঁ, দে হ্যাড বিন অন গুড টার্ম, বাট আফটার 12 ফেব্রুয়ারি গুড টার্মে আছে কিনা আই ক্যানট গ্যারান্টি ইউ। তাই 2 নম্বর কথা হচ্ছে, যে ব্যক্তির শেখার আগ্রহ থাকে তাকে আপনি অনেক সময় না চাইলে উপযাচক হয়ে গিয়ে শেখাবেন, কারণ হি হ্যাজ এ অ্যাটিটিউড টু লার্ন, হি হ্যাজ এ নেক টু লার্ন। যার শেখার ইচ্ছা নাই তাকে আপনি শিখাবেন কেন? আপনি নিঃসন্দেহে বিব্রত বোধ করবেন অথবা অপমানিত বোধ করতে পারেন। এই জন্য আপনি আপনার মান সম্মানের জায়গাটা ঠিক রাখতে চাবেন, তাকে শেখাতে যাবেন না। তাকে তখনই শেখাতে যাবেন বা অ্যাডভাইস করবেন যখন সে সেই অ্যাডভাইসটা নিবে এবং সে রাখবে। আপনি যদি মনে করেন যে আপনার অ্যাডভাইস রাখবে না, 1 বার 2 বার, এরপরের বার কিন্তু আপনি তাকে অ্যাডভাইস দিতে যাবেন না। সাধারণত এটাই তো বাস্তব। কে চায় কার মান সম্মান হারাতে? সো এখানে কিন্তু আবার আরেকটা জিনিস, ডক্টর ইউনূস দেশকে ভালোবাসেন, দেশকে ভালোবাসেন, সেই থেকে উনি কিন্তু আগে এসেও বললে বলতে পারেন, কিন্তু অনেক সময় বলবেন না। এখানে 1-2টা ফ্যাক্টরের উপর নির্ভর করছে না, ডোমেস্টিক, রিজিওনাল, ইন্টারন্যাশনাল, অনেক কিছু ফ্যাক্টর আছে, অনেক ধরনের ফ্যাক্টর আছে। তো এই মুহূর্তে whether they have communication or not, I have a doubt. আর একটা কথা, আপনি যেটা বলছেন আপনার কথাটাকে আমি অগ্রাহ্য করছি না, কিন্তু একটা কথা তো তারেক রহমান বা ডক্টর মোহাম্মদ ইউনূস দুইজনই অ্যাকনলেজ করবেন, ওনাকে এই ক্ষমতার থেকে ছেড়ে দেওয়ার পরেও ওনাকে কিন্তু 1 বছর ওনাকে বিশেষ মর্যাদায় ওনাকে দেওয়া হয়েছে। ওনাকে এই 1 বছর বিশেষ মর্যাদা দেওয়ার দরকার ছিল না। এটা তারেক রহমানের সাপোর্ট ছাড়া এটা দেওয়া হয় না। তারেক রহমান স্পেসিফাই করছে যে ওনাকে স্পেশাল মর্যাদাটা দেওয়া হবে, দেওয়া দরকার। ওনাকে স্পেশাল মর্যাদা দেওয়ার ক্ষেত্রে সালাউদ্দিন কিন্তু প্রতিবাদ করছে, এগেনস্টে ছিল, মির্জা ফাক এগেনস্টে ছিল, আমির খসরু এগেনস্টে ছিল, সেনা প্রধান এগেনস্টে ছিল, কিন্তু এটা দেওয়া হয়েছে। মানে ডক্টর ইউনূস যখন লন্ডনে যান তখন ম্যাডাম খালেদা জিয়া কিন্তু তার সন্তানকে, মানে এই তারেক রহমানকে বলে দিয়েছিলেন যে তুমি তাকে সর্বোচ্চ সম্মান দিবে, সর্বোচ্চ সম্মান দিয়ে তার সাথে কথা বলবে। ডক্টর ইউনূসের সাথে যেন সর্বোচ্চ সম্মান দিয়ে তার সাথে দেখা করে কথা বলে, এটা কিন্তু ম্যাডাম খালেদা জিয়া তারেক রহমানকে বলে দিয়েছিলেন। এটা আমি শুনেছি, আমি তো ম্যাডামের সামনে ছিলাম না তখন, বাট বিভিন্ন সোর্সে শুনেছি। তো মার কথা মনে করি হয়তো এইটুকু তারেক রহমান খেয়াল করেছেন যে উনি অতি সম্মানিত ব্যক্তি, তাকে সম্মান দিলে লস হবে না, এবং সেজন্যই হয়তো উনি তাকে এই 1 বছরের যে একটা স্ট্যাটাস এটা দিয়েছেন। এটা ভালো কাজ করেছেন তারেক রহমান। কিন্তু কথা হচ্ছে, আমি যেটা পার্সোনালি ফিল করি, তারেক রহমান আসলে আছেন অসহায় অবস্থায়, একটা মাইন্ডকার চিপা বলে না, উনি একটা মাইন্ডকার চিপার অবস্থায় পড়ে গেছে। যদিও আমরা শুনেছি যে দস্তখত দিয়ে আসছেন, আচ্ছা যাই হোক, বাপ্পা সন্তান তো, দেশ তো তা, দস্তখত দিয়ে আসছে, কিন্তু এখানে এসে সে
দেশপ্রেম তো তার ভিতরেও কম বেশি কিছু হলেও আছে, দলের প্রতি দায়িত্ব আছে, দেশের প্রতি দায়িত্ব আছে। সে পারছে না, কিন্তু তাকে পারতে দেওয়া হচ্ছে না, তার আশেপাশে এমন ভাবে সেট করেছে দেওয়া হচ্ছে না। বিএনপির মধ্যেই ওনার প্রথম কাজ হবে ওনার বাবা মার কি আদর্শ ছিল এগুলা আগে দরকার হলে বাচ্চা পোলাপানের মতো লিখে লিখে কাগজে লিখে লিখে রিকালেক্ট করে বারবার পড়া। তারেক রহমান সাহেবের, আমি ওনার ভালোর জন্য বলছি, ওনাকে অসম্মান করার জন্য না। অনেক চামচা কুকুর বিড়াল আছে দেখবেন আমার এই কথাটাকেই মিস ইন্টারপ্রেট করবে। আমি বিএনপি দলটাকে ভালোবাসি, আমি মাঠে ঘাম দিয়েছি 16 বছর, বলেছি আগে। তো ওনার বাবা মার আদর্শগুলা কালেক্ট করব, কালেক্ট করে দেখে করে হোমওয়ার্ক করুক, এরপর কাকে কাকে ওনার ডাকা উচিত, কাছে নেওয়া উচিত, আলাপ করা উচিত ক্যাজুয়ালি, এই কাজটা উনি করুন। তাহলে ওনার কিছুটা ডেভেলপ হবে এবং উনি স্ট্র্যাটেজি বের করতে পারবেন। এটা করতে হবে। তারপর আস্তে 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 কিভাবে দলের যে মীর জাফর গুলো আছে, রয়্যাল এজেন্ট গুলো আছে, এভাবে কিভাবে কি করা যায়। এটা উনি যদি জনগণের সাথে কথা বলেন, এই যে যেমন আপনি ধরলাম হাইবুল সোহেবকে কাছে দিতে দিল না, কাছে যেতে দিলে হয়তো একটা এক্সচেঞ্জ হইতো, এক্সচেঞ্জ অফ ভিউজ হইতো। ডক্টর ইউনূস যে কাজটা থেকে বঞ্চিত হয়েছে, ওনার কাছে অন্যান্য বোদ্ধারা বা সাধারণ মানুষ দেশপ্রেমিকরা যেতে পারতো না। সো ইট ওয়াজ এ মিস্টেক অন ডক্টর ইউনূসেস পার্ট। তো এই ডক্টর ইউনূসের মিস্টেক থেকে তারেক রহমানের এটা শিখতে হবে। উনি এখানে ছিলেন না বলে অনেক কিছুই ডাকে তারেক রহমান সাহেব, 17 বছর বাইরে ছিলেন। আমরা তো এখানে দেখেছি 17 বছর, তো আমরা খুব ইজিলি বলে ফেলতে পারি। তারেক রহমান এসব ব্যাপারে কনসিভ করাটাও ডিফিকাল্ট তার জন্য, আই আন্ডারস্ট্যান্ড। বা উনি যেটা কনসিভ করতে পারছেন না, আমি তো প্রথম, আপনি যদি একটা তালা খুলতে পারেন, বাড়ির প্রথম মেইন গেটের তালাটা খুলতে পারেন, আপনি সবগুলা খুলতে পারবেন আস্তে আস্তে। ওনার মেইন গেটের লকটাই তো খুলতে হবে। ইউনুস যেটা খুলেন, তারেক রহমান সাহেব যদি সবার কাছে অ্যাপ্রোচেবল থাকেন, সবাই যদি আসতে পারে, হ্যাঁ কেউ কেউ খারাপটাও বলবে, উনার নিজেকে শিফটিং করতে হবে যে এটা 2 নম্বরে বুদ্ধি দিছে, এটা 1 নম্বরে দিছে। কে দেশের ভালো চায়, কে দলের ভালো চায়। যে দেশের ভালো চায় সে হচ্ছে সত্যি কথা বলতে আসছে, আর যে দলের ভালো চায় সে পাম্পড় টিম আসতে আসতেই করতেছে। তো এই জিনিসটা ওনাকে বুঝতে হবে, কে বোঝাবে। আচ্ছা, এক। আর 2 নম্বর কথা হচ্ছে, এখন যদি দলের যে অবস্থা ভাই, আমি তো বললাম, আমি আপনাকে গতকালই মনে হয় বলেছি যে আই এম রিয়েলি ওরিড ফর ভেরিয়াস রিজন হুইচ আই উইল নট বি এক্সপ্লেইনিং হিয়ার। দলের অবস্থাটা হচ্ছে কোথায় গিয়ে দাঁড়াবে, একটা টালমাটাল অবস্থা হবে। দল যদি কালকে জাতীয় পার্টির মতো হয়ে যায়, হোয়াট ইউ উইল ডু? এন্ড হবে না যে সেটার গ্যারান্টি আপনাকে কে দিচ্ছে? হবে না যে সেটা কে দিচ্ছে? তাহলে তা আমি কি দেখে, চোখের সামনে দেখে শুনে এই প্রিয় একটা দলকে আমি ডিস্ট্রয় হইতে দিব? এই যে হারামখোররা ডিস্ট্রয় করতেছে, আর না বুঝা আর একটা বোকা চোদারা ডিস্ট্রয় করতেছে। সেটা হচ্ছে এই যে কেউ সমালোচনা করলেই তাদের ভিতরে, তাদের পিছনে লেগে যায়, আরই করে, মাথায় তো নাই কিছু, তারপরে আবার তারা এই বলবে এই বিএনপি দেখতে পারে না, এটা পারে না, ওইটা পারে না। আর ভাই সমালোচনা করছি তোর মঙ্গলের জন্য, ডাফার ক্লাস 1, তোমাদের মঙ্গলের জন্য সমালোচনা করছি। বেটার ওয়াচ আউট, ফাইন্ড আউট ইউর এনিমিজ উইদিন ইউর পার্টি, sort them out. If you cannot sort them out, give it to us, give it to the people. তাহলে এটা আসলে জ্যাকব ভাই অনেক কিছু বলতে চাই কিন্তু বলতে পারবো না, বলবো না এখানে। আজিজ ভাই, আমি আপনার কাছে আমি ব্যাক করি, নীরা আপনার কাছে আসছি। আমি কর্নেল হাসিনকে যে প্রশ্নটা করছি, আমি এই প্রশ্নটা আপনাকে করব, কিন্তু এই প্রশ্নটা করার আগে একটা কথা আমি জানতে চাচ্ছি। তারেক রহমান ঈদের জন্য সালাম দিতে গেলেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে, এবং ওখানে গিয়ে আমি দেখলাম ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে যেভাবে কোলাকুলি করলেন, যেভাবে কমপ্লিমেন্টারি আলাপ আলোচনা ওনারা একজন আরেকজনকে করলেন, খুবই ভালো। কিন্তু একটা জিনিস একটু চোখে পড়ার মতো, উনি ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে দেখা করতে গেছেন, সাথে নিয়ে গেছেন ওনার ড্রাইভার সানি, সাথে নিয়ে গেছে রয় সন্তোষ শর্মার যে বসে থাকে নুরুদ্দিন অপু। নীরা, এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? আপনি কি মনে করেন এটাও তারেক রহমানকে শিখাতে হবে
যে উনি কোন জায়গায় ড্রাইভারকে নিয়ে যাবে আর কোন জায়গায় কাকে নিয়ে যাবে, এটাও কি ওনাকে শেখানো হয় না জন্মের পরের থেকে, নাকি এখনো শেখানোর দরকার আছে? জেকব ভাই, শেখানো না শেখানোর সাবজেক্ট না, এখানে প্রোটোকল মেনটেন করতে হয়, সেটাই মেনটেন করছে। আর আরেকটা কি বিষয় প্রোটোকল? হলো, নীরা 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 প্লিজ প্লিজ আমাকে একটু বলতে দেন। কারণ ওকে, এখানে যে গত আপনি গত আপনার প্রোগ্রামে একটা বিষয় নিয়ে আপনি কথা বলছেন, দেখেন যে ভাইটাল পয়েন্টটা কি ছিল, রাডার। জি আজকে বলতে চাচ্ছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে 1 বছরের যে লেবারেজ যেটা তাকে দেওয়া হয়েছে, যে সম্মানটা জানানো হয়েছে, এর চেয়ে বেশিও আমাদের চাওয়া পাওয়ার আছে যদি আমরা ওই লেভেল থেকে চিন্তা করি। কিন্তু এখানে মূল ঘটনাটা হলো, এটা আমি অনেক আগে থেকেই বলে আসছি এবং সবসময় বলি, যদিও আমার ছোট মুখে বড় কথা সেটা। এখানে হলো যে দেখেন, এই যে ভারতীয় গোয়েন্দা যেগুলো আছে বা এই দাদা বাবুদের চাল আমাদের বাংলাদেশিদের বুঝে উঠতে সময় লাগে। কেন সময় লাগে? ওরা যদি একটা মিথ্যা কথাও বলে, একটা সত্য কথা তো কাছে যাবে না, মিথ্যা থেকেই বলি, যে মিথ্যা কথাও বলে, সেটাকে প্রমাণ করতে আমাদের 6 মাস লেগে যায় কথাটা সত্য না মিথ্যা। তো এই 6 মাস আমাদের প্রমাণ করতে করতে অনেক কিছু কিন্তু হয়ে যায়। তাই এটা আমি সবসময় ধরে নেই যে এটা তাদের একটা নাটকীয় চাল। আর আমাদের দেশের পলিটিশিয়ানরা, এরা পলিটিক্স করে উইদাউট পলিসি। এদের কিন্তু কোনো পলিসি নাই আমাদের দেশে পলিটিশিয়ানদের। কারণ এখানে দেখেন যে এই 1 বছর যে সময়টা তাকে দেওয়া হয়েছে, একটা গ্রুপ বিভিন্ন ওয়েতে নাটক, আমি বলবো যে করে দেখাচ্ছে, আমরা এটার পক্ষে না, আমরা এটার বিপক্ষে, বাট তারেক রহমান খুবই ভাবে চাপছে এই বিষয়টা এবং তার জন্য এটা করা হয়েছে। এর চেয়ে অনেক জরুরি বিষয় আছে যেগুলো তারেক রহমানের চাওয়া পাওয়ার আছে এবং সেটার উপরে তার গুরুত্ব দেওয়ার বিষয় আছে, সেগুলোর ধারে কাছেও কিন্তু যেতে দেওয়া হবে না বা যাবে না। কিন্তু এই যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাবজেক্টটা দেখেন যে তাকে দেওয়া হয়েছে, এই 1 বছরের মধ্যে যদি তারা চাচা ভাতিজা খেলাও খেলে, কিন্তু ওই যে রাডার আছে এবং তার সাথে তাদেরকেই পাঠানো হবে যারা ইনফরমেশনটা আমার দাদা বাবুদের কাছে দিবে। ওকে, পেয়েছি। তারা মেনটেন করবে না? অবশ্যই করবে। এখন একমত আপনার আমার সাথে। কথা হয়েছে যে আমার ঘর কে রক্ষা করবে? আমার ঘর রক্ষার জন্য তো আমি আগে কাউকে সেট আপ করিনি। আমাকে যারা সেট আপ করে দিয়েছে, যাদের ঘাড়ে ভর করে আমি আমার ঘর রক্ষা করতে যাচ্ছি, তারাই তো সামনে থাকবে। আজকে সোহেল ভাইয়ের কথা আপনি বলতেছেন যে সোহেল ভাই হ্যান্ডশেক করতে পারে নাই। আজকে শুধু এই সোহেল ভাই একা না, সোহেল ভাইয়ের মতো লক্ষ লক্ষ সোহেল ভাই আছে বাংলাদেশে, যারা বাংলাদেশকে ভালোবাসে, বাংলাদেশের মাটি এবং জনগণকে ভালোবাসে। তারা তো কখনো আসতে পারবে না এর কাছে। এবং কেন পারবে না? আসতেই দেওয়া হবে না তাদেরকে। এই প্রোটোকল ওখান থেকে মেনটেন হবে। সবসময় বলে আসছি যে আওয়ামী লীগ যে বাংলাদেশের কোনো দল না, এরা ভারতীয় দল আওয়ামী লীগ। আর ভারত তো সবসময় বাংলাদেশকে তার সে অলিখিত অঙ্গরাজ্য হিসাবে দেখে আসছে। কারণ একটা দেশ দখল করতে হলে যুদ্ধ করতে হয়, আর তারা তো উইদাউট যুদ্ধে তারা একটা দেশ পেয়ে গেছে। কেন তারা ছাড় দিবে এই বিষয়টা? ওকে, চমৎকার বলছেন। আমি হাসিন ভাই আপনার কাছে ব্যাক করি। আপনি নীরার কথা বলছেন, নীরার শেষ কথাটা বলে তো মাথায় বাড়ি দেওয়ার মতো। একটা দেশ অন্য আরেকটা দেশকে পাইতে গেলে যুদ্ধ করা লাগে, বাংলাদেশ পাইতে গেলে তো আমি দেখি যুদ্ধ করার দরকার নাই। কারণ বাংলাদেশে বিএনপি এবং আওয়ামী লীগ দলের ভোট যদি একত্র করে, এই সব ভোট তো ভারতের পক্ষে যাবে। আপনি কি তা মনে করেন না কর্নেল হাসান? ভাই সমস্যাটা হয়েছে, আমরা জনগণ এত বছর বুঝতে পারি নাই আমরা নাগরিক, আমরা হলাম বাসিন্দা। রাইট। এখন আমরা এই বছর আমরা বিপ্লবের পর বুঝতেছি যে আমরা নাগরিক। এখন ভারত এতদিন, আপনি দেখেন পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জির বডি ল্যাঙ্গুয়েজ, ভাষা, যেভাবে দিল্লিকে আক্রমণ করে কথা বলে তার দেশের স্বার্থে, আমার দেশে কোনোদিন দেখছেন যে আমার প্রধানমন্ত্রী কিছু বলছে এরকম? কোনো নেতা বলছে বা কোনো মিডিয়া না, বলছে না। এই লাশ নিয়ে আসলে এইভাবে বিএসএফ মারবে, আমরা নিয়ে আসবো, হাতে আমরা ট্যাগ দিয়ে দিলে গরু চোর?
আমাদের অবস্থানটা ওই জায়গাতে গেছে। বিএসএফ মারবে আর আমাদের বিডিআর জওয়ানরা বলে না এটা গরু চোর, ঠিক আছে মারাটা গ্রহণযোগ্য। আপনি চীন সীমান্তে যুদ্ধ করেন লাঠি নিয়া, আমার সীমান্তে যুদ্ধ করেন অস্ত্র নিয়ে, কি কারণ? হুম। এই বিএসএফ বিডিআর আর পশ্চিমবঙ্গ ঢোকার আমরা এক